নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজ ডিএ মামলার দিন। ডিএ মামলা এতক্ষণে হয়তো উঠে গেছে, আমরা সেই সময় দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি। সর্বাত্মক লড়াইয়ে সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠনগুলো, আর অন্যদিকে প্রতারণার ছক এবং কৌশল নিয়ে এ রাজ্য সরকার চেষ্টা করবে এই লড়াইয়ে ঢোকার জন্য, এটাকে প্রতিহত করার জন্য। কী রায় হবে আমি সেই নিয়ে আজকে আলোচনা করব না, কিন্তু আমি খালি একটু ব্যাকগ্রাউন্ডে ফিরে যাওয়ার চেষ্টা করছিলাম। 2016-17 সাল থেকে একটা সরকার যে প্রতারণার ছক কৌশল খাটিয়েছেন, কত শো কোটি টাকা শুধু ডিএ মামলা আটকানোর জন্য একটা রাজ্য সরকার খরচ করেছে, সেটার যদি কোনো দিন অডিট হয়, এই সরকারের প্রধানের জেলে যাওয়া উচিত হবে। আমি আজকে শুধু এই লড়াইয়ে বিভিন্ন সংগঠন কাদের কাদের আইনজীবীদের দাঁড় করাচ্ছেন আমি একটু বলে নিই। অন্যদিকে তো অভিষেক মনু সিংভি অ্যান্ড টিম তারা চেষ্টা করবেন এই সরকারের হয়ে লড়াই করতে, এবং এই সরকার কত শো কোটি টাকার কাহিনী বলেছিলাম। আমি এমন একজন আইনজীবীর একটি বিল আমার হাতে আছে, যেখানে রাজ্য সরকার একটি বিলে মাইন্ডেড একটি বিলে 1 কোটি টাকার বিল হয়েছিল, সেটা পেমেন্ট করেছেন 93 লক্ষ টাকা, 7 লক্ষটা টিডিএসকে কাটা হয়েছিল। আমি সেই তথ্যে আজকে যাব না, কিন্তু আমি বলছি একটা সরকার কত শো কোটি টাকা শুধু মানুষের অধিকার কাড়ার জন্য কাজ করে যাচ্ছেন, নিরন্তর কাজ করে যাচ্ছেন। আমি সেটা নিয়ে আজকে বলতে গিয়ে আমি প্রথমেই কুর্নিশ জানাবো সমস্ত সরকারি কর্মচারী সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চ, তার আইনজীবী লড়াই করছেন এই মামলায়। সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ ব্যানার্জি, ইতিমধ্যে এদের মধ্যে অনেকেই পৌঁছে গেছেন দিল্লি, বৈভব রায়, সতীর্থ নায়ক, সঞ্জিনী চক্রবর্তী, তারা সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে লড়ছেন। এবং অবশ্যই মাথায় থাকছেন খুব সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম, তিনি মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, তাকে এরা ফিক্স করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। ওদিকে কর্মচারী পরিষদের পক্ষ থেকে আইনজীবী হিসেবে দাঁড়াচ্ছেন মিস্টার পাটোলিয়া দাঁড়াচ্ছেন, প্রখ্যাত আইনজীবী, ভারত বিখ্যাত আইনজীবী। রয়েছেন বাঁশুরি স্বরাজ, রয়েছেন সিদ্ধেশ কাটওয়াল, রয়েছেন স্বপ্নীল পাঠক, রয়েছেন উত্তম মুখার্জি, রয়েছেন গুড্ডু সিং। এরা কর্মচারী পরিষদের হয়ে মামলায় সওয়াল করবেন কর্মচারীদের জন্য। এবং কনফেডারেশনের হয়ে মামলা সওয়াল করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট, তিনি ইতিমধ্যেই গত শনিবারই পৌঁছে গেছেন দিল্লিতে। রয়েছেন ফেরদৌস শামীম, রয়েছেন গোপা বিশ্বাস এবং অন্যান্যরা। আর ওদিকে ইউনিটি ফোরামের হয়ে লড়ার কথা করুণা নন্দীর এবং আদার্স, আরও অনেক আইনজীবী আছেন। আমি সময় হবে সবার নামটা বলতে পারলাম না। প্রশ্নটা হলো, মানুষের অধিকার রক্ষার জন্য একদিকে যখন সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় 920 দিনের কাছাকাছি ওই শহীদ মিনার ময়দানে টেন্ট বেঁধে দিন রাত, ঝড় জল বৃষ্টি রোদ্দুর সমস্ত উপেক্ষা করে তাদের কর্মীরা বসে রয়েছেন ওই শহীদ মিনার ময়দানে, ঠিক সেই একই সময় কর্মচারী পরিষদের গতকাল কনফেডারেশনের দেখলাম মলয় মুখোপাধ্যায় এবং তার সঙ্গে তাদের সভাপতি সুশমল মিত্র, তারা উড়ে গেছেন দিল্লিতে। সার্বিকভাবে এই লড়াইটা লড়ার একটা সরকারের বিরুদ্ধে কোনো রাজ্যে হয় সারা ভারতবর্ষের, আমি এটা খালি ভাবাচ্ছি, চিন্তা করছিলাম। সরকার তো পিছনোর কৌশল করছেন, নানান কৌশল আপনারা জানেন, যে কোনোভাবে এই মামলাটাকে যাতে 6 মাস পিছিয়ে দেওয়া যায়। এই মামলাটাকে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে, জাস্টিস ঋষিকেশ রায়ের আমলে, জাস্টিস আরও অন্যান্য আইনজীবী বিচারপতিরা ছিলেন তাদের সময়, জাস্টিস দীনেশ মহেশ্বরী আমলে 15 বার তারিখ পড়েছে। মানুষের অধিকার নিয়েই ছেলে খেলার কি প্রয়োজন আছে আমি জানি না। বিচার ব্যবস্থার প্রতি সমস্ত সম্মান সম্ভ্রম রেখেও বলছি, যা হয়েছে এ রাজ্যে সরকারি কর্মচারীদের প্রতি অবর্ণনীয় অন্যায়, শুধু না অপরাধ হয়েছে। কারা করেছেন, কেন করেছেন? এই রাজ্যে প্রতারক সরকার যে মহিলা বসে আছেন ওই মসনদের ওপর, তিনিই তো করিয়েছেন, তিনি নির্দেশ না দিলে এটা হয় না। আমি বলছি কত পাপ একটা সরকার না করলে। আজকে যে আইনজীবীদের নাম বললাম, এইসব ভারত বিখ্যাত আইনজীবীদের শেষ পর্যন্ত গিয়ে ডিএ মামলায় বলতে হয়, কন্টেম্পট অ্যাপ্লিকেশন করতে হয়। জাস্টিস সঞ্জয় করোল এর বেঞ্চ রায় দিয়েছেন 25% ডিএ দিয়ে আসুন, আর তারপর সেটা না দেওয়ার দায়ে অভিযুক্ত হয়ে সেই সরকার ডিফেন্স করতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে এবং সেটার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে। আমি বলছি যে আজকে আমি কোনো আইনজীবীর সঙ্গে, অনেক আইনজীবীর সঙ্গে গতকালও কথা বলেছিলাম। আমি কর্মচারী পরিষদের, সংগ্রামী যৌথ মঞ্চের, কনফেডারেশনের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে গতকালও কথা বলেছেন। কেউ দিল্লি যাচ্ছেন, কেউ এখান থেকে থাকছেন, কেউ
দিল্লিতে গতকাল উড়ে গেছেন, পরশুদিন উড়ে গেছেন। আমি প্রত্যেকের সঙ্গেই ব্যক্তিগতভাবে কথা বলেছি। আজকে স্বাভাবিকভাবে এই লড়াইয়ের কৌশল নিয়ে আমি কোনো বক্তব্য তাদের রেকর্ড করিনি, কারণ তারা চূড়ান্ত প্রস্তুতির মধ্যে রয়েছেন। আমি যেটুকু ইনপুট পেয়েছি, সর্বাত্মক লড়াইয়ের পথে তারা যাচ্ছেন। আজকে যখন এই প্রতিবেদন শুনছেন, এতক্ষণ হয়তো মামলা সওয়াল শুরু হয়ে গেছে, হয়তো কোনো একটা নির্দিষ্ট অর্ডারও বেরিয়ে গেছে, হয়তো নির্দিষ্ট আরেকটা ডেটও পড়ে গেছে, অথবা সরকারি কর্মচারীরা যা এই সরকার বাহাদুরের যে কৌশল, যে কোনো না কোনোভাবে প্রতারণা করে আবার একটা ডেটের তারিখের কৌশলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা, সব কিছুই সম্ভব। একটা চোর প্রতারক সরকার, এক চোর প্রতারক মহিলা যদি নবান্নে বসে থাকেন, তার যা রেজাল্ট হওয়ার তাই তো গুনছেন। এই প্রসঙ্গে বলি, গতকাল একজন খুব প্রবীণা অধ্যাপিকা মেদিনীপুর থেকে ফোন করছেন। ইংরেজির অধ্যাপিকা ছিলেন, বহুকাল আগে রিটায়ার করেছেন। বলছেন, আমি একা থাকি সন্ময়বাবু, আমি নির্দিষ্ট সংগঠনকে আমি কিছু অর্থ সাহায্য করতে চাই আমার ক্ষমতা অনুযায়ী। আমি তার কাঁপা গলায় কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, এই ভদ্রমহিলারও দীর্ঘশ্বাস আপনারা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা মেলা উৎসব মৎসব, নিজের পাতা জোড়া বিজ্ঞাপন, আপনারা জানেন। আমি বলছি, শুধু স্মরণ করিয়ে দিই, পাড়া টু পাড়ার যে নতুন নাটক শুরু হয়েছে, পাড়ায় সরকার করে, আপনারা দেখেছেন সমস্ত কাগজে, প্রায় সমস্ত কাগজে প্রথম পৃষ্ঠায় পূর্ণ পাতার বিজ্ঞাপন। আচ্ছা, খুব প্রয়োজন ছিল বলুন তো এই বিজ্ঞাপন দেওয়ার? ছোটো করে একটা ছোট 20-3 বিজ্ঞাপন দিলেও তো হতো, এই টাকাটা তো দেওয়া যেতে পারত। অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী, তাঁদের জীবন জীবিকাটা কিন্তু নিশ্চিত করা যেত। অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী শিক্ষক হিসেবে কাজ করেন, তাদের জীবনে তো একটু নির্ভরতা দেওয়া যেত। এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা একটুখানি ভালো করে বাঁচার প্রত্যাশা করেছিলেন, সেই মানুষগুলোকে একটু তো রিলিফ দেওয়া যেত। দেখুন, ভারতীয় সংস্কৃতিতে না প্রবীণার আশীর্বাদ আর দীর্ঘশ্বাস খুব মূল্যবান। যারা এটা মূল্য দেন না, তারা আসলে প্রতারক। আমি সেই কারণেই এই মহিলাকে প্রতারক বলি, যে এই প্রবীণার আশীর্বাদ এবং অভিশাপ দুটোই কিন্তু মানে আমি বলছি খুব এফেক্টিভ। এটা যারা বিশ্বাস করেন না, আমার তাদের প্রতি কিচ্ছু বলার নেই। কিন্তু বহু মানুষ, বহু সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছেন, তারা কত অভাব যন্ত্রণার মধ্যে অনেকে মারা গেছেন। সে মানুষগুলো তো একটু ভালোভাবে বাঁচতে পারতেন, বা তার স্ত্রী বেঁচে আছেন, বা তার কারোর স্বামী বেঁচে আছেন, কেউ ডিপেন্ডেন্ট বেঁচে আছেন, তাঁদেরও তো একটু আর্থিক সুরাহা হতে পারত। অথচ উনি খরচা করছেন, অথচ উনি 7 বারের মধ্যে 6 বার কলকাতায় স্যাটে হেরেছেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে সিংভি রায়, চন্দ্রচূড়, দীনেশ মহেশ্বরী, ঋষিকেশ রায়ের কাছে তারিখ পে তারিখের কালচারে ঢুকিয়ে দিয়েছেন। আমার একটা প্রশ্ন, দেখুন, মহামান্য বিচারপতিদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাঁরাও তো এই তারিখের কালচারটার সম্বন্ধে অবহিত হয়েছিলেন। কেন 15 বার ডিএ মামলা পিছিয়েছে? প্রশ্ন করাটা অপরাধ, আমি প্রশ্নটা করছি, কার অপরাধে পিছিয়েছে? কেউ চিন্তা করবেন না, কেউ জবাবদিহি করবেন না? ভারতীয় সংবিধানে আমরা কেউ কি এই জবাবদিহির ঊর্ধ্বে? যার অপরাধেই হোক, যার অন্যায়ের কারণ হোক, তিনিও তো এই প্রতারক মহিলার অংশীদার হয়েছেন, শরিক হয়েছেন। আমি বলছি, এটা ভাবা দরকার আছে। আজকে ডিএ মামলার দিনে এই কথাগুলো বলছি, জানি না আজকে ডিএ মামলা এতক্ষণে হয়তো রায় বেরিয়ে গেছে, এতক্ষণে হয়তো শিফট হয়ে গেছে, অথবা আরেকটা তারিখে পড়েছে, হয়তো কোনো রায় দিয়েছেন। যাই হোক, সেটা নিয়ে আমরা আসবো। আমি সমস্ত আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেছি। আমি প্রত্যেক সংগঠনকে ধন্যবাদ জানাবো। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আমি বিশ্বাস করুন, আমি নিজে কোনো একটা জায়গায় নিজে মনে হয়, আমি রসিকতা করে মাঝে মাঝে বলতাম যে আমিও এক ধরনের সরকারি কর্মচারী। তার কারণ আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীন বসবাস করি, সেই হিসেবে আমি একজন সরকারি নাগরিক। আর আমি অরূপ সরকারের আনন্দবাজারের 3 দশক বিজ্ঞাপন দপ্তরে কাজ করেছি। ফলত সেখানেও তারাও তো সরকার, সেই অর্থে সরকারি কর্মচারী। কোনো একটা জায়গায় আমার ভীষণ আত্মীয়তার মতো বোধ করি যে রিটায়ার্ড অসংখ্য কর্মচারী, তাঁদের সঙ্গে তাঁদের দীর্ঘশ্বাস, তাদের যন্ত্রণা, তাদের টুকরো টুকরো ফোন, আমার কোনো একটা জায়গায় মনে হয় যে আমিও সেই পরিবারের সন্তান, আমিও তার ভাই, ছোট ভাই হিসেবে সেখানে ভাইপো আর বলতে ইচ্ছে করে না, ঘৃণায়, কিন্তু নিজেকেও তাদের ভাই হিসেবে মনে হয়। এই মানুষগুলোর এই দীর্ঘশ্বাসটা তো নবান্নের প্রতি অভিশাপ। তাঁরা ভাবেন না, তাঁরা চিন্তা করেন না, এত বড় গরিত অপরাধ করার পর কত অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে প্রতারণা করছেন, এটা ওটা পাইয়ে দিয়ে কোনোভাবে ম্যানেজ করছেন। সিভিক ভলেন্টিয়ারদের অনেকে দোষ দেন, কিন্তু আমি আবার পাশাপাশি তারাও তো মানুষ, তারা রাজনৈতিক কোটায় হয়তো অনেকেই চাকরি পেয়েছেন, কিন্তু সেই মানুষগুলো তো একটু কনস্টেবল হয়ে বাঁচতে পারতেন। এই সরকারের প্রতারণার জন্য সেটা হচ্ছে না। প্যারা টিচাররা,
অন্য রাজ্যে 40, 45, 55 হাজার টাকা মাইনে পান, এ রাজ্যে কেন 10-12 হাজার টাকা মাইনে পাবেন? কেন আইসিডিএস কর্মীরা 9 হাজার টাকা মাইনে পাবেন যারা অন্য রাজ্যে 35 হাজার টাকা পান? কেন আইসিডিএস অসংখ্য আইসিডিএস কর্মী কেন 5.5 হাজার টাকা ভাতা পাবেন অন্য রাজ্যে যখন 25 থেকে 35 হাজার টাকা পান? বারবার এই প্রশ্নগুলো আসে, আর বারবার প্রশ্ন আসে সমস্ত সরকার, সমস্ত রাজ্য সরকার যদি বকেয়া দিয়ে প্রাপ্য ডিএটা দিতে পারে, এই সরকার দেবে না কেন, দেয় না কেন? শুধুই কি টাকার অভাব না, মস্তিষ্কে প্রতারণার অঙ্ক কাজ করে প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। একজন প্রতারক মহিলা প্রতারণা করে চলেছেন রাজ্যের অসংখ্য বাঙালিকে, আর তাদের হিপনোটাইজ করে, তাদের ভুল বুঝিয়ে, তাদের 500, 700, 1000 দিয়ে খুশি রেখে, কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে বকলমে চাকরিতে একটা ঢুকিয়ে রেখে তাদেরও ঠকাচ্ছেন। তারা আজকে বুঝছেন না, তারা হয়তো আজ থেকে 20 বছর বাদে বুঝতে পারবেন যে কত বড় প্রতারণা করছেন। কিন্তু সব থেকে খারাপ লাগে, আমি আবারও আজকে এই প্রতিবেদন শেষ করবো, যে আমি কোনো আইনজীবী, কোনো কর্মচারী সংগঠনের নেতা, আমি তাদের কারোর সঙ্গে, ভাস্করবাবুর সঙ্গে কালকে অনেকক্ষণ রাত্রে কথা হয়েছে, কিন্তু আমি সঙ্গত কারণে আমি তাদের সঙ্গে তাদের বক্তব্য আজকে নিইনি। কেন? একটা সর্বোচ্চ পর্যায়ের ব্যস্ততায় তারা রয়েছেন। স্বাভাবিকভাবে আমার খালি বারবার মনে হয়েছে যে সব থেকে বড় প্রতারণা হয়েছে, আবার বলছি সব থেকে বড় প্রতারণা হয়েছে অনন্ত অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সঙ্গে। তাদের জীবনের শেষ ইনিংসের শেষ স্লগ ওভারগুলো হয়তো অনেকেই খেলছেন, আর তাঁদের সঙ্গে যখন প্রতারণা কেউ করতে পারেন এবং তার জন্য তাদের মনে যদি কোনো অনুশোচনা না থাকে, সেটা কিন্তু ক্ষমাহীন অপরাধ। দ্যাট ইজ আ ক্রিমিনাল অফেন্স। আই রিপিট, দ্যাট ইজ আ ক্রিমিনাল অফেন্স which is being done by this lady who is sitting the 14th floor of নবান্ন। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে আছি আমি, সন্ময় বন্দ্যোপাধ্যায়।